একদিন বিকেলবেলায় একটি লাল রঙের গাড়ি এসে গ্রামের মেঠো রাস্তায় থামে। গাড়ি থেকে সায়ন্তন আর অর্ক পিঠে ব্যাগ নিয়ে নামে। চারপাশটা খুব সুন্দর, কিন্তু কেমন যেন একটা শুনশান নীরবতা। ভাই সায়ন্তন, আমার কিন্তু জায়গাটা মোটেও ভালো ঠেকছে না। তোর দাদুর বাড়ি আসার জন্য এত প্রত্যন্ত গ্রাম বেছে নেওয়ার কি দরকার ছিল? এখানে তো মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো নেই। আরে ধুর, ভয় পাচ্ছিস কেন? শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন শান্তিতে কাটাব বলেই তো এখানে আসা। আর আসল মজা তো এই নীরবতাতেই। চল, দাদুর বাড়ি আর বেশি দূর নয়। রাতের বেলা ঘরের টিমটিমে আলোয় সায়ন্তন, অর্ক আর দাদু রাতের খাবার খাচ্ছেন। তোরা শহরে থাকিস, গ্রামের অনেক নিয়মকানুন জানিস না। একটা কথা মাথায় রাখিস, আমাদের এই বাড়ির পেছনে যে বড় জঙ্গলটা আছে তার ভেতরে একটা পুরনো পুকুর আছে। ভুল করেও সন্ধ্যের পর ওদিকে যাবি না। কেন দাদু? পুকুরে কি আছে? কোনো চোর ডাকাতের ভয়? না রে ভাই, চোরের চেয়েও ভয়ঙ্কর কিছু। ওই পুকুরটাকে সবাই মায়াবী পুকুর বলে। পূর্ণিমার রাতে ওখানে এক মায়াবী ডাইনি ঘুরে বেড়ায়। সে গভীর রাতে মিষ্টি সুরে গান গেয়ে যুবকদের নিজের দিকে টানে। আর যে একবার ওই পুকুরের জলে পা দেয়, সে আর কোনোদিন ফিরে আসে না। বাপরে, আমি তো দিনের বেলাও ওদিকে যাব না। হুম, ভূতের গল্প এগুলো আসলে মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। আজ তো পূর্ণিমা, দেখতে হচ্ছে ব্যাপারটা কি। সবাই ঘুমিয়ে পড়েছে। সায়ন্তন বিছানায় ছটফট করছে। হঠাৎ জানলা দিয়ে একটা অদ্ভুত, মিষ্টি কিন্তু অতি প্রাকৃতিক গানের সুর ভেসে আসে, সাথে হালকা ঘুঙুরের আওয়াজ। সায়ন্তন চোখ মেলে বসে পড়ে, যেন সম্মোহিত। বা কি অপূর্ব মিষ্টি গান! এটা কোত্থেকে আসছে? দাদু যে পুকুরের কথা বলেছিল সেখান থেকে নয়তো? আমাকে দেখতেই হবে। সায়ন্তন অর্ককে ডাকার চেষ্টা করে, কিন্তু অর্ক গভীর ঘুমে মগ্ন। সায়ন্তন একাই একটা টর্চ নিয়ে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘন কুয়াশা আর চাঁদের আলোয় জঙ্গলটা ভয়ানক দেখাচ্ছে। সায়ন্তন টর্চ জেলে এগিয়ে চলেছে। হঠাৎ একটা পেঁচা ডেকে ওঠে। সায়ন্তন চমকে ওঠে, কিন্তু থামে না। হাঁটতে হাঁটতে সে পুকুর পাড়ে পৌঁছায়।
পুকুরের জল ধোঁয়াটে এবং থমথমে। পুকুরের ঠিক মাঝখানে একটা পাথরের ওপর একজন সুন্দরী মেয়ে পিঠ ফিরিয়ে বসে চুল আঁচড়াচ্ছে। তার গা থেকে হালকা নীল আলো বের হচ্ছে। এত রাতে এই নির্জন পুকুরে আপনি কে? এখানে কি করছেন? মেয়েটি আস্তে আস্তে সায়ন্তনের দিকে ঘোরে। মেয়েটির মুখটা প্রথমে খুব সুন্দর দেখায়। আমি খুব একা। কত বছর ধরে কেউ আমার সাথে কথা বলে না। তুমি আসবে আমার কাছে? এসো, এই জলে এসো। সায়ন্তন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে টর্চটা মাটিতে ফেলে দিয়ে আস্তে আস্তে পুকুরের জলের দিকে এগোতে থাকে। জল তার হাঁটু পর্যন্ত চলে আসে। হঠাৎ সায়ন্তনের পায়ে কিছু একটা কামড়ে ধরে বা আটকে যায়। সেই ব্যথায় তার সম্মোহন কেটে যায়। সে চেতনা ফিরে পেয়ে পিছনে হটতে যায়, কিন্তু দেখে মেয়েটির রূপ বদলে গেছে। মেয়েটির চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, মুখটা কঙ্কালসার আর লম্বা নখ। তার চুলগুলো সাপের মতো বাতাসে উড়ছে। হা হা হা, এসেছিস যখন আর ফিরে যেতে পারবি না। এই পুকুরই তোর কবর। ডাইনির লম্বা হাত দুটো সায়ন্তনের গলা চেপে ধরার জন্য এগিয়ে আসে। সায়ন্তন বাঁচার জন্য ছটফট করতে থাকে এবং চিৎকার করে। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! অর্ক, দাদু! ঠিক সেই সময় জঙ্গল থেকে অর্ক আর দাদু হাতে মশাল এবং লাঠি নিয়ে ছুটে আসে। দাদুর হাতে একটা মন্ত্রপুত তাবিজ বা গঙ্গা জলের ঘটি ছিল। খবরদার, ওর গায়ে হাত দিবি না, অপশক্তি! দাদু ঘটি থেকে পবিত্র জল ডাইনির দিকে ছিটিয়ে দেয়। জল গায়ে লাগামাত্রই ডাইনি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার গা থেকে ধোঁয়া বের হতে থাকে। উফ, তোরা আজ একে বাঁচিয়ে নিলি, কিন্তু এই মায়াবী পুকুর থেকে কেউ চিরকাল বাঁচতে পারবে না। একটি তীব্র আলোর ঝলকানি আর ধোঁয়ার সাথে ডাইনিটি পুকুরের জলের ভেতর মিলিয়ে যায়। চারপাশ আবার শান্ত হয়ে যায়। পরদিন সকাল। সায়ন্তন সোফায় বসে আছে। অর্ক আর দাদু তার সামনে দাঁড়িয়ে। সায়ন্তনের চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। কি রে ভাই সাহসী বাবু, শহরের বিজ্ঞানের ভূত মাথা থেকে নামলত? কাল যদি আমি আর দাদু ঠিক সময় না পৌঁছাতাম, তবে আজ তোর ছবি দেয়ালে ঝুলত। ভুল হয়ে গেছে ভাই। আমি ভেবেছিলাম দাদু গল্প বানাচ্ছেন। দাদু, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের বুদ্ধির বাইরে। আর বড়দের কথা সবসময় শোনা উচিত। বেঁচে ফিরেছিস, এটাই অনেক। তবে মনে রাখিস, কৌতূহল ভালো, কিন্তু অতি কৌতূহল অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। চল, এবার গরম গরম লুচি আর আলুর দম খেয়ে নে।